আমরা আগের ক্লাসে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ পড়েছি। একটা হলো গ্যাসীয় মতবাদ আর একটা নীহারিকা মতবাদ, অর্থাৎ একটা কান্টের মতবাদ আর একটি লাপ্লাসের মতবাদ। আমরা আজকে আরেকটি মতবাদ পড়ব, সেটি হচ্ছে জোয়ারি মতবাদ, জিন্স ও জেফ্রিজের জোয়ারি মতবাদ। 1919 সালে ব্রিটিশ বিজ্ঞানী জেমস জিন্স সৌরজগৎ সৃষ্টি সম্পর্কিত তাদের মতবাদটি জোয়ারি মতবাদ নামে উপস্থাপন করেন। তার অনেক পরবর্তীকালে হ্যারেল জেফ্রিস এই জোয়ারি মতবাদটি সামান্য পরিবর্তন করে আবার পুনঃ উপস্থাপন করেন। এই মতবাদের মূল বিষয় ছিল সূর্যের কাছ দিয়ে সূর্যের থেকে বহুগুণ বড় ও শক্তিশালী অন্য এক বৃহত্তর নক্ষত্র চলে আসে। উক্ত নক্ষত্রের আকর্ষণে সূর্যদেহের গ্যাসীয় অবয়বে জোয়ারের ন্যায় স্ফীতি ঘটে এবং তা থেকে এক অংশ সৌরদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই বৃহৎ আকৃতির নক্ষত্রটি তার নিজস্ব গতিপথ ধরে চলে গেলেও ওই বিচ্ছিন্ন অংশটির পটলের ন্যায় লম্বা দুই প্রান্ত সরু এবং মধ্যভাগ স্ফীত হয়ে সূর্যের চারদিকে ঘুরতে থাকে। এই ঘূর্ণায়মান বিচ্ছিন্ন অংশ থেকেই মধ্যভাগে বড় গ্রহ এবং দুই পাশে প্রান্তভাগগুলোতে ছোট আকৃতির গ্রহ সৃষ্টি হয়। এটি ছিল এই মতবাদের মূল বিষয়। এই মতবাদেরও কিছু ত্রুটি ছিল। কী সেই ত্রুটিগুলো? কিন্তু এই মতবাদের সঠিক হলো সূর্যের ঘূর্ণনবেগ গ্রহদের ঘূর্ণনবেগের চেয়ে বেশি হওয়া বেশি, কিন্তু বাস্তবে তার বিপরীত অবস্থা পরিলক্ষিত হয়। আরও কিছু ত্রুটি আছে, যেমন সূর্যের থেকে উৎপত্তি লাভকারী গ্রহ উপগ্রহের মধ্যে যে কীভাবে 98% কৌণিক ভরবেগ কী সঞ্চারিত হতে পারে তার ব্যাখ্যা কিন্তু এই মতবাদে দেওয়া নেই। সূর্য থেকে পৃথিবী তথা অন্য গ্রহগুলি সৃষ্টি হলেও হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা সমৃদ্ধ না হয়ে কীভাবে লৌহ, সিলিকা, অ্যালুমিনিয়াম অন্যান্য উপাদান দ্বারা সমৃদ্ধ হলেও তার ব্যাখ্যা কিন্তু এই মতবাদে নেই। অর্থাৎ সূর্য হলো হাইড্রোজেন, হিলিয়াম দিয়ে, আর অন্যান্য গ্রহগুলো একই জায়গা থেকে সৃষ্টি হয়ে তৈরি হলো লৌহ, সিলিকা, অ্যালুমিনিয়াম দিয়ে, এর ব্যাখ্যা কিন্তু নেই। তবু এত কিছু ত্রুটি থাকা সত্ত্বেও এই মতবাদে কিন্তু দুটো সমস্যার সমাধান হলো। এক হচ্ছে কেন গ্রহ উপগ্রহগুলি পর্যায়ক্রমে ছোট থেকে বড়, অর্থাৎ ছোট তারপরে বড় তারপরে ছোট আকারে সমন্বয়ে অবস্থিত। তোমরা খেয়াল করবে যে গ্রহগুলো যদি আমরা একদম বুধ থেকে নেপচুন অবধি দেখি, তাহলে দেখব মধ্যভাগে বৃহস্পতি গ্রহ এগুলো সব বড়, আর বুধ আর নেপচুন এই গ্রহগুলো ক্রমশ ছোট। আরেকটি সমস্যার সমাধান হয়েছে সব গ্রহগুলি কেন একই সমতলে থাকে সূর্যকে পরিক্রমণ করছে তার ব্যাখ্যা কিন্তু এই মতবাদে পাওয়া যাচ্ছে। আমরা আর একটি মতবাদ পড়ব, যেটিকে আমরা, যদিও তোমাদের টেক্সট বইয়ে এগুলো দেওয়া নেই, তাও আমি আরেকটু বিস্তারিত আলোচনা করছি। আরেকটি মতবাদ, সেই মতবাদের নাম হচ্ছে গ্রহকণিকা মতবাদ। এটা মোটামুটি আধুনিক মতবাদ বলা যেতে পারে। আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী চেম্বারলিন ও মুল্টন 1904 খ্রিস্টাব্দে এই গ্রহকণিকা মতবাদটি উপস্থাপন করেন। এই মতবাদের তাহলে মূল বিষয় কী ছিল? এই গ্রহকণিকা মতবাদের মূল বিষয় ছিল পৃথিবী সৃষ্টি পূর্বে আমাদের সৌরজগৎ এক বিশাল জ্বলন্ত বাষ্পপিণ্ড হিসাবে মহাকাশে অবস্থান করত। অন্য কোনো শক্তিশালী নক্ষত্র তার নিজের কক্ষপথে আবর্তিত হতে হতে ওই বাষ্পপিণ্ডের নিকট এসে পড়লে তার আকর্ষণের প্রভাবে, অর্থাৎ ওই বড় নক্ষত্রটি, তার শক্তিশালী নক্ষত্র, তার আকর্ষণের প্রভাবে এই সূর্যের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে সূর্যের আকর্ষণে সূর্যের চারদিকে ঘুরতে থাকে। ওই বিচ্ছিন্ন অংশটির মধ্যে কতগুলি কেন্দ্রকে সৃষ্টি হয়, অর্থাৎ নিউক্লিয়াসের সৃষ্টি হয়, যা মাধ্যাকর্ষণের প্রভাবে নীহারিকার অন্তর্গত গ্রহকণিকাগুলিকে আকৃষ্ট করে এবং সেগুলি নিজস্ব জমাটবদ্ধ হয়, অর্থাৎ একত্রিত হয়ে বিভিন্ন গ্রহ বা ভিন্ন ভিন্ন গ্রহ সৃষ্টি করে। এই মতবাদেরও কিছু সমালোচনা আছে, অর্থাৎ কিছু ত্রুটি তো অবশ্যই আছে। এই মতবাদটি সূর্য অন্যান্য ভরবেগের বন্টন সংক্রান্ত সঠিক ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি।
গ্যাসীয় পিণ্ড ছিটকে যাওয়ার পর তারা কিভাবে জমাটবদ্ধ হয়ে উপগ্রহগুলি সৃষ্টি হলো, বা কেনই বা স্বাভাবিক নিয়ম অনুসারে ওই পিণ্ডগুলি ছড়িয়ে পড়ল না, তার ব্যাখ্যা কিন্তু এই মতবাদে নেই। আবার গ্রহগুলির একই দিকে আবর্তনের কারণ জানা যায় না। ছোট বড় বিভিন্ন আকৃতির গ্রহগুলি বর্তমান অবস্থানের কারণও এই মতবাদে উল্লেখ নেই। এই সমালোচনার ভিত্তিতে আবার নতুন আরেকটি মতবাদ তৈরি হলো। অর্থাৎ যখন কোনো মতবাদের সমালোচনা হবে তখন সেই মতবাদ আরেক ধরনের মতবাদ গড়ে উঠবে। এর পরের মতবাদ অর্থাৎ 5 নম্বর মতবাদ সুপারনোভা মতবাদ। যুক্তরাজ্যের গণিতবিদ ফ্রেড হোয়েল 1946 খ্রিস্টাব্দে নিউক্লিয়ার ফিজিক্সের উপর ভিত্তি করে সুপারনোভা মতবাদটি প্রবর্তন করেন। এই মতবাদের মূল বিষয় কী ছিল? নত এই মতবাদে বলা হয়েছে প্রাথমিক লগ্নে সূর্যের একটি যুগ্ম নক্ষত্র ছিল, বা সূর্যের আরেকটি পাশে আরেকটি নক্ষত্র ছিল, যা সূর্য থেকে অনেক ভারী পদার্থের সমন্বয়ে গঠিত ছিল। ওই নক্ষত্রের সুপারনোভা হয়ে বিস্ফোরিত হয়। সুপারনোভা মানে বিশাল বিস্ফোরণ, এবং বিস্ফোরণজাত গ্যাসীয় পদার্থগুলি বলয়ের আকারে ঘিরে অবস্থান করে গ্রহ উপগ্রহগুলি সৃষ্টি হয়। আরও ভালো করে বললে সুপারনোভা মতবাদের প্রধান বাস্তব ভিত্তি হল মহাকাশে অবস্থিত বিভিন্ন নক্ষত্রে বিস্ফোরণ। এই ক্ষেত্রে বলা হয়েছে মহাকাশে সূর্য এবং অপর একটি নক্ষত্র পাশাপাশিভাবে অবস্থান করত, এবং প্রতিবেশী নক্ষত্রটি ভিন্ন ভারী ধরনের পদার্থ দ্বারা গঠিত ছিল। পরবর্তী ক্ষেত্রে পদার্থবিদ্যার নিয়ম অনুসারে ওই নক্ষত্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যেটাকে আমরা বলছি সুপারনোভা, এবং তার প্রভাবে উৎপন্ন শক্তির জন্য নক্ষত্রটির কেন্দ্রীয় অংশ ছিটকে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যায়। কিন্তু বিস্ফোরণের ফলে উৎপন্ন কিছু গ্যাসীয় পদার্থ সূর্যের আকর্ষণের বল কাটিয়ে যেতে না পেরে থালার আকারে সূর্যের চারদিকে আবর্তিত হতে থাকে। পরবর্তী ক্ষেত্রে ওই থালা অপেক্ষাকৃত শীতল ও সংকুচিত হয়ে টুকরো টুকরো হয়ে বিভিন্ন গ্রহ সৃষ্টি করে, যার মধ্যে পৃথিবী একটি। অর্থাৎ এই মতবাদ অন্যগুলো থেকে একটু অন্য ধরনের, কিন্তু এই মতবাদেরও ত্রুটি আছে। কী সেই ত্রুটিগুলো? বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি কিভাবে একই দিক থেকে একই দিকে আবর্তিত হয়েছে তার ব্যাখ্যা নেই। আর কি, কীভাবে গ্রহগুলি উপরিপৃষ্ঠে হালকা প্রকৃতির এবং অভ্যন্তরভাগে ভারী পদার্থগুলি সঞ্চিত হয়েছে তার ব্যাখ্যা নেই। আবার গ্রহগুলি কেন আকার অনুযায়ী অসামঞ্জস্যশীল অবস্থান করছে তারও ব্যাখ্যা নেই। কীভাবে গ্রহগুলির বিভিন্ন উপগ্রহের সৃষ্টি হয়েছে তাও জানা যায় না। আবার বিভিন্ন গ্রহের আবর্তন ও পরিক্রমণ গতির কারণ জানা যায় না। তাহলে এগুলো ছিল এই সুপারনোভা মতবাদের ত্রুটি। তাহলে আজকেও দুটো মতবাদ হলো, একটি হলো জোয়ার মতবাদ, একটা হলো সুপারনোভা মতবাদ। আমরা পরের ক্লাসে আবার দুটি মতবাদ পড়ব। আজকে এখানেই।